ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ফিরলেন সুনীল ছেত্রী, জয় ফিরল ভারত। ফ্রেন্ডলি ম্যাচে মলদ্বীপকে 3-0 গোলে হারালো ভারত। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে প্রস্তুতি চালিয়ে নিতে গতকাল খেলতে নেমেছিলেন লিস্টন কোলাসুরা। সেই ম্যাচে জয় পেল ভারত। ব্লু টাইগার্সের কোচ হিসেবে প্রথমবার জয়ের স্বাদ পেলেন মার্লো মার্কোয়েজও। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে গতকাল মলদ্বীপ ম্যাচে একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছেন কোচ মার্লো। এই ম্যাচে দলের সমস্ত ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চেয়েছিলেন। জল্পনা ছিল পুরো ম্যাচ হয়তো খেলবেন না সুনীল, কিন্তু 83 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন সুনীল ছেত্রী। যতটা সময় ছিলেন ছিনিমিনি খেললেন মলদ্বীপের রক্ষণ নিয়ে। দুরন্ত হেডে গোল করে ভারতীয় ফুটবল প্রেমীদের মনও ভরিয়ে দিলেন। জাতীয় দলের জার্সিতে এদিন 95তম গোলটি করলেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের সবচেয়ে প্রভাবশালী ক্লাবগুলোর মধ্যে একটি এফসি গোয়া আবারও তাদের মর্যাদা শক্তিশালী করেছে। এফসি গোয়া ইন্ডিয়ান সুপার লিগের সর্বকালীন পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। 11টি মরসুমে মোট 334 পয়েন্ট অর্জন করে গৌড়া এখন লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে দাঁড়িয়েছে। গোয়া ক্লাবের আক্রমণাত্মক দক্ষতাও সমানভাবে উল্লেখযোগ্য। এফসি গোয়া 389টি গোল করেছে। এটি আইএসএল 2024-25 ইতিহাসে যে কোনো দলের সর্বোচ্চ। উদ্যমী এবং প্রগতিশীল ফুটবলের প্রতি তাদের প্রতিশ্রুতি তাদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছে। বছরের পর বছর ধরে তাদের দেখার জন্য সবচেয়ে আকর্ষণীয় দলগুলোর একটি করে তুলেছে। কোচ মার্লো মার্কোয়েজের নেতৃত্বে মেন ইন অরেঞ্জ লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে তাদের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে। এর ফলে তারা 11 বছরে অষ্টমবারের জন্য সেমিফাইনালে উঠেছে। আইএসএলের প্রথম দল হিসেবে এই রেকর্ড অর্জন করেছে তারা। ক্রিকেটের ডায়েরি। বহু প্রতীক্ষিত আইপিএল শুরু হতে চলেছে। আগামী রোববার মাঠে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আর প্রথম ম্যাচেই নেই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বাইয়ের নেতৃত্ব এবার কার কাঁধে বর্তাবে সেটাও জানিয়ে দিয়েছেন খোদ হার্দিকই। 23 তারিখ সিএসকে এর বিরুদ্ধে ম্যাচে অধিনায়কত্ব করতে পারবেন না হার্দিক পান্ডিয়া। আগের মৌসুমের শেষ ম্যাচে ওভাররেটের নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। হার্দিকের কথায়, আমি না থাকলে সূর্যই মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। এই ফরম্যাটে সেই যোগ্য ও প্রথম পছন্দ, সূর্যই সেরা বিকল্প। 6 এপ্রিল ইডেনে নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটি বাতিলের পথে, কারণ ওই দিন রামনবমী উপলক্ষে কলকাতা পুলিশ ইডেনে ম্যাচের নিরাপত্তা দিতে পারবেন না। রামনবমী উপলক্ষে শহরের নানা প্রান্তে মিছিল হতে পারে। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। লালবাজারের পক্ষ থেকে সিএবি কে এই মর্মে জানিয়ে দেওয়া হয়েছে। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জানিয়েছেন, পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। জানানো হয়েছে রামনবমী রয়েছে, ইডেনে ম্যাচের জন্য প্রায় 1000 পুলিশের প্রয়োজন হয়। সেটা দেওয়া সম্ভব হচ্ছে না বলেই ম্যাচটি করা যাবে না। জিততে ভুলেই গেছে পাকিস্তান। একের পর এক ম্যাচ হারছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ জিততে পারেনি। এবার নিউজিল্যান্ডের কাছে পরপর 2টি টি-20 ম্যাচে হেরেছে। দ্বিতীয় টি-20তে হেরে মেজাজ হারালেন পাক ক্রিকেটার হ্যারিস রফ। দেশের মানুষকে নিশানা করলেন তিনি। নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হারের পর সাংবাদিক বৈঠকে রাউফকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের মানুষই যেভাবে তাদের সমালোচনা করছেন তাতে কি তাদের মনোবল আর কমছে? জবাবে রাউফ বলেন, ক্রিকেটারদের সমালোচনা পাকিস্তানে খুবই সাধারণ বিষয়। এই দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, ওদের সময় দিতে হবে। বাকি দলগুলোকে দেখুন, তরুণদের সময় দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়। এবছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। মহিলা বিশ্বকাপের জন্য আয়োজক কমিটি গঠনের পাশাপাশি ভেন্যু নির্ধারণের জন্য 22 মার্চ কলকাতায় অ্যাপেক্স কাউন্সিলের জরুরি সভা ডাকা হয়েছে। আইপিএল এর উদ্বোধনী ম্যাচের আগে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 2013 সালে শেষবার মহিলাদের বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। এবছর আবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারতীয় বোর্ড। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ভেন্যু চূড়ান্ত করা হবে। পাশাপাশি বৈঠকে 2025-26 ঘরোয়া মৌসুমের জন্য কাঠামো চূড়ান্ত করা হবে। এই মাসের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে 22 মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল এর তামাক এবং মদের প্রচার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে সারোগেট বিজ্ঞাপনও রয়েছে। ক্রিকেটারদের পরিবারের সদস্যদের বিদেশ সফরে যাওয়া নিয়ে ফতোয়া জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশিকা নিয়ে এই মুহূর্তে সরগরম ক্রিকেট মহল। সম্প্রতি বোর্ডের ফতোয়াকে এক প্রকার তুলোধনা করে বিরাট কোহলি বলেছেন, কেউ একা বিমর্ষ হয়ে থাকতে চায় না। এবার এই ইস্যুতে কোহলির পাশে দাঁড়িয়ে বোর্ডকে পুরোপুরি চটালেন না কপিল দেব। এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। বিশ্বজয়ী অধিনায়ক বলেছেন, জানি না এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কিনা, আমার মনে হয় পরিবারের উপস্থিতি অবশ্যই জরুরি, কিন্তু সবসময় দলের সঙ্গে থাকতে হবে। আমাদের সময় আমরা নিজেরাই বলা বলি করতাম প্রথমার্ধে ক্রিকেট হওয়া উচিত আর দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদেরও এসে ক্রিকেট দেখা উচিত। অর্থাৎ বিরাটের মন্তব্য সমর্থন করলেও সম্পূর্ণ একমত নন কপিল দেব। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে একসঙ্গে 4 মহারণ। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে হল্যান্ড এবং স্পেন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল যেন 2018 বিশ্বকাপ ফাইনালের রিপিট টেলিকাস্ট। মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং ফ্রান্স। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ডেনমার্ক, পর্তুগাল। আর চতুর্থ কোয়ার্টার ফাইনালে হাই ভোল্টেজ সম্মুখ সামনে নামবে ইতালি এবং জার্মানি। সবকটা ম্যাচ ভারতীয় সময় আজ মধ্যরাতে। স্পেনের বিরুদ্ধে এই ম্যাচে হল্যান্ড জার্সিতে দীর্ঘদিন পরে মাঠে নামবেন মেম্ফিস ডিপাই। আর 5 গোল করলে দেশের হয়ে সর্বোচ্চ গোল করবেন তিনি। অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা লামিনে ইয়ামাল স্পেনের সবথেকে বড় ভরসা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এমবাপ্পের দলে ফেরা ফ্রান্সকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। ডেনমার্কের বিরুদ্ধে পর্তুগালের ভরসা সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সঙ্গে অবশ্যই ব্রুনো ফার্নান্ডেজ। ইতালির বিরুদ্ধে ম্যাচে বাড়তি দায়িত্ব নিতেই হবে জার্মানির জামাল মুসিয়ালাকে। অন্য ম্যাচে ইতালির 3 কাঠির মধ্যে সেই ভরসা ডোনারুমা। গত কয়েক মাসে একাধিকবার চোটের কারণে দল থেকে বাদ পড়তে হয়েছে বাঁ পায়ের জাদুকরকে। গত বছর কোপা আমেরিকা ফাইনালেও চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন এলামটেন। গত রোববার ইন্টার মায়ামির হয়ে বাঁ পায়ে উড়তে চোট পান। তাই কোন রকম ঝুঁকি না নিয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিরুদ্ধে মেসিকে ছাড়াই দল সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের কোচ লার্নেন স্ক্যালোনি। এভাবে চোটের কারণে ছিটকে যাওয়া হতাশ লিও। সমাজ মাধ্যমে তিনি বলেছেন, বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে উরুগুয়ে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। অথচ চোটের কারণে এই দুটি ম্যাচ খেলতে না পারাটা সত্যি দুর্ভাগ্যের। বরাবরের মতো আমি চেয়েছিলাম মাঠে নেমে দলকে সাহায্য করতে, কিন্তু শেষ মুহূর্তে সামান্য চোট আমাকে সরে দাঁড়াতে বাধ্য করলো। তবে মাঠে না থাকলেও একজন সাধারণ সমর্থকের মতোই বাইরে থেকে দলের হয়ে গলা ফাটাবো। মেসির অনুপস্থিতিতে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ল আর্জেন্টিনার আপফ্রন্ট। ভিসা বাতিল হওয়ায় আটকে যাচ্ছিল ষষ্ঠ সিন্ধু জয়ের স্বপ্ন। মুচড়ে পড়েছিলেন পঞ্চসিন্ধু জয়ী সাঁতারু সায়নী দাস। নতুন করে আবেদন করায় মিলল ছাড়পত্র। সব ঠিকঠাক থাকলে 5 এপ্রিল স্পেনের উদ্দেশ্যে রওনা দেবেন সায়নী। আবহাওয়া মতিগতি বুঝে 13 থেকে 24 এপ্রিলের মধ্যে যে কোনো দিন স্পেনের জিব্রাল্টার প্রণালী জয় করতে নামবেন সায়নী। সেখানে সাফল্য পেতে এখন রোজই বাবা এবং কোচ রাধেশ সামদাসের তত্ত্বাবধানে গঙ্গায় ছুটি অনুসরণ করছেন তিনি। তার এক এবং অদ্বিতীয় লক্ষ্য সপ্তসিন্ধু জিতে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে ইতিহাসের পাতায় নাম তোলা। সায়নী এর আগে ইংলিশ, মালোকাই, ক্যাটলিনা, নর্থ আর কুক স্ট্রেইট চ্যানেলে পঞ্চসিন্ধু ইতিমধ্যে জয় করে ফেলেছেন। বুলগেরিয়ার প্রথম সারি ক্লাব আর্দা কার্জালি স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল লেবস্কি সোফিয়ার। খেলা শুরুর আগে দু দলের ফুটবলার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। শ্রদ্ধা জানান কার্জালির প্রয়াত প্রাক্তন ফুটবলার পেতকো গানচেভকে। খেলা শেষ হওয়ার পর সেই শোক প্রকাশের জন্য আবার ক্ষমা চাইতে হলো ক্লাব কর্তৃপক্ষকে। ম্যাচের দিন সকালে ক্লাবে এসে পৌঁছায় প্রাক্তন ফুটবলারের মৃত্যু সংবাদ। স্বাভাবিকভাবেই খেলা শুরুর আগে গানচেভকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন কার্জালি কর্তৃপক্ষ। 1 মিনিট নীরবতা পালন এবং শোক প্রকাশের পর শুরু হয় খেলা। এ পর্যন্ত সবই ঠিক ছিল। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সমাজ মাধ্যমে গানচেভ নিজেই জানান তিনি বহাল তবিয়তে রয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ কোনোভাবে ভুল খবর পেয়েছেন। আইএসএল এর শেষ চারের দৌড়াতের আগে মোহনবাগান সুপার জায়ান্টস শিবিরে মনবীর সিং এর জন্য উদ্বেগ। স্বস্তি সাহাল আব্দুল সামাদকে নিয়ে মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচে কয়েক ঘন্টা আগে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন মোহনবাগান তারকা। আইএসএল এর শেষ চারে প্রথম পর্বে মোহনবাগানের ম্যাচ আগামী 3রা এপ্রিল। চোট সারিয়ে সুস্থ হয়ে উঠছেন সাহাল। তার খেলার সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হয়ে উঠছে, কিন্তু মানবীর কি পারবেন? সবুজ মেরুনে অন্দরমহলের খবর, আজ তিনি দলে যোগ দিচ্ছেন। তারপরেই ডাক্তারি পরীক্ষা হবে ভারতীয় স্ট্রাইকারের। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা 2024-25 মৌসুমে অসাধারণ পারফরমেন্স দেখে ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্র হয়েছেন। 2022 সালে লিডস ইউনাইটেড থেকে স্পেনে পা রাখা এই খেলোয়াড় প্রথম 2 মৌসুমে নির্ভরযোগ্য পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু চলতি মৌসুমে তিনি তার খেলাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এই মৌসুমে তিনি ইতিমধ্যেই প্রথম 2 মৌসুমে করা গোলের চেয়ে বেশি গোল করে ফেলেছেন। তবে প্রশ্ন উঠছে, রাফিনার এই দুরন্ত পারফরমেন্স কিভাবে লিওনেল মেসির বার্সেলোনার সঙ্গে তুলনা করা যায়। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আজ থেকে পাকাপাকিভাবে মোহনবাগান ক্লাবের নির্বাচনের দামামা বেজে গেল। আজ দুপুরে ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিং এ বিচারপতি অসীম রায়কে সামনে রেখে 5 সদস্যের এক নির্বাচন কমিটি গঠন করে দিলেন বাগান কর্তারা। এরপর থেকে এই কমিটি নির্বাচনের দিন থেকে শুরু করে নির্বাচনের পদ্ধতি সবই ঠিক করবেন। পরে বাগান সচিব দেবাশিস দত্ত সাংবাদিকদের জানালেন, ইলেকশন বোর্ড নিযুক্ত হয়েছে জাস্টিস অসীম কুমার রায়, সৌমিক মিটার, অভিষেক সিনহা, বিশ্বব্রত বসু মল্লিক, অনুপ কুমার কুন্ডু 5 জনই মোহনবাগান ক্লাবের মেম্বার, এবং এদের ইলেকশন বোর্ড ঠিক হয়েছে 2025 থেকে 2028। দীর্ঘদিন দুরন্ত পারফর্ম করছেন। তার দস্তানার উপর চোখ বুজে ভরসা রাখেন মোহনবাগান সমর্থকরা। কিন্তু দেশের সমস্ত টুর্নামেন্ট দাপিয়ে পারফর্ম করলেও জাতীয় দলের জার্সি অধরা ছিল। অবশেষে 7 বছরের অপেক্ষার অবসান। ব্লু টাইগার্সের জার্সিতে মাঠে নামলেন সবুজ মেরুর ভক্তদের প্রিয় বিশাল কাইত।
অবসর ভেঙে মাঠে ফেরা সুনীল ছেত্রীর নেতৃত্বে কামব্যাক করলেন তিনি। 2018 সালে শেষবার জাতীয় দলে খেলেছিলেন বিশাল। সেবার সাফ কাপের 4টি ম্যাচেই ছিলেন ভারতের গোলকিপার। কিন্তু 2018 সালের পর থেকে একের পর এক মরশুমে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। সৌজন জনতার নয়নের মনি হয়ে উঠেছেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।